আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো আমরা নেট এক্সাম এবং সেট এক্সামের যে ফার্স্ট পেপারটা রয়েছে অর্থাৎ জেনারেল পেপারটা, সেই জেনারেল পেপারের ফার্স্ট ইউনিট টিচিং অ্যাপটিটিউড এর যে সিলেবাস বা যে সমস্ত পয়েন্টগুলো ধরে ধরে পড়তে হবে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে টিচিং অ্যাপটিটিউড এর নেচার অফ টিচিংটা, যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে সেই ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখব ফার্স্ট পয়েন্ট কি, যে নেচার অফ টিচিং। তো নেচার অফ টিচিং বা শিখনের প্রকৃতি। তো শিখনের প্রকৃতিকে কি বলছে বা টিচিং টিচিং বলছে যে প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন টিচার স্টুডেন্ট কন্টেন্ট। তো এটা হচ্ছে যে শিখন হলো এক আহ, শিক্ষক এবং ছাত্র আর কন্টেন্টের মধ্যে একটা রিয়াকশন প্রক্রিয়া। তো নেচার অফ টিচিং কি জিনিস এটা আমাদেরকে প্রথম জানতে হবে। তো বলছে যে টিচিং ইজ এ সিস্টেমেটিক প্ল্যান্ড অ্যান্ড গোল ওরিয়েন্টেড প্রসেস ইন হুইচ a teacher interacts with learners to bring about desirable changes in their behavior, knowledge, and skills and attitudes. তো টিচিং কি জিনিস? শিখন হলো সিস্টেমেটিক অর্থাৎ সুশৃঙ্খল, তারপরে হবে প্ল্যান্ড মানে পরিকল্পিত হবে, তারপরে হচ্ছে গোল ওরিয়েন্টেড প্রসেস অর্থাৎ লক্ষ্য ভিত্তিক প্রক্রিয়া, ইন হুইচ যেখানে আ টিচার ইন্টারেক্টস উইথ লার্নার, তো যেখানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অন্তঃক্রিয়ার মাধ্যমে কি করবে, টু ব্রিং অ্যাবাউট ডিজারেবল চেঞ্জেস ইন দেয়ার বিহেভিয়ার, মানে তাদের আচরণে, তারপরে জ্ঞান, নলেজ, স্কিল মানে দক্ষতা, অ্যান্ড অ্যাটিটিউডস মানে মনোভাবের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটান। ডিজারেবল চেঞ্জেস কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটান। এটা হচ্ছে নেচার অফ টিচিং। নেচার অফ টিচিং কি হলো, যে এটি একটা শিখন হলো একটি সুশৃঙ্খল পরিকল্পিত লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া, যেখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা আন্তঃক্রিয়ার মাধ্যমে কি হবে, আচরণগত, তারপরে জ্ঞানের দিক দিয়ে, দক্ষতার দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে কাঙ্ক্ষিত কিছু কীভাবে পরিবর্তন ঘটান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনগুলো ঘটিয়ে থাকেন। বিহেভিয়ার, নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। তারপরে আমরা দেখব যে কি পয়েন্টস, এই ব্যাপারে আরো কিছু পয়েন্টস মানে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথম যে পয়েন্ট তা হচ্ছে বি ডাইরেকশনাল প্রসেস। তো টিচিং এর যে প্রকৃতি, সেই টিচিং এর প্রকৃতির মধ্যে এটা একটা প্রকৃতি বা এটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট পয়েন্ট, তা হচ্ছে বি ডাইরেকশনাল প্রসেস। তো বি ডাইরেকশনাল প্রসেস কি, তা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী প্রক্রিয়া হচ্ছে শিক্ষা, শিখনের মধ্যে দুমুখী হয়, কিন্তু কি বলছে যে টিচিং ইজ নট ওয়ান ওয়ে। টিচিং বা শিখন পদ্ধতি একমুখী নয়, বরং ইট ইনভলভস ইনভলভস ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। এটা কি করে, বরং শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এটা শিক্ষক কি করবে, যে ছাত্রকে পড়াবে আর ছাত্র শুনবে, বরং ছাত্রও কি কিন্তু সময় সময় প্রশ্ন করবে, সময় সময় রিপ্লাই দিবে বা রেসপন্স করবে ইত্যাদি। এটা হচ্ছে টিচিংটা কি নয়, যে একমুখী নয় অর্থাৎ দুইমুখী, দ্বিমুখী প্রক্রিয়া, একেবারে হয় বি ডাইরেকশনাল প্রসেস বা টু ওয়ে প্রসেস বা বি ডাইরেকশনাল প্রসেস। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে গোল ওরিয়েন্টেড। গোল ওরিয়েন্টেড মানে হচ্ছে লক্ষ্য নির্ভর। এটা একটা টিচিং এর শিখনের যে মূল লক্ষ্য বা নেচার, এই নেচারই হচ্ছে লক্ষ্য নির্ভর করবে, গোল ওরিয়েন্টেড। তো টিচিং অলওয়েজ আই এমস অ্যাট স্পেসিফিক অবজেক্টিভস সাচ অ্যাজ ইম্পার্টিং নলেজ, ডেভেলপিং স্কিল অ্যান্ড ইনকালকেটিং কালকেটিং ভ্যালুস। তো শিখনের সব সময় নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। বলছে টিচিং অলওয়েজ এইমস অ্যাট স্পেসিফিক অবজেক্টিভস, যেমন সাচ অ্যাজ, যেমন ইম্পার্টিং নলেজ জ্ঞান প্রদান করা, জ্ঞান প্রদান করা, ডেভেলপিং স্কিল দক্ষতা গঠন, তারপরে হচ্ছে ইনকালকেটিং ভ্যালুজ মূল্যবোধ তৈরি। এই সমস্ত জিনিসগুলো থাকবে শিখন প্রকৃতির মধ্যে।
তারপর হচ্ছে প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক। এটা কেমন বলছে? প্ল্যান্ড অ্যান্ড সিস্টেমেটিক। প্ল্যান্ড বলতে পরিকল্পিত, এবং এটা হচ্ছে সিস্টেমেটিক মানে সুশৃঙ্খল থাকবে। Teach it is carried out in a structured manner with lesson plans, teaching methods, and strategies. তো হচ্ছে এটি সুসংগঠিত পদ্ধতিতে সম্পন্ন হয়। ইট ইজ ক্যারিড আউট ইন এ স্ট্রাকচার্ড ম্যানার উইথ লেসন প্ল্যানস, টিচিং মেথডস। সম্পূর্ণ হয় যেমন পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যানস, তারপরে হচ্ছে টিচিং মেথডস মানে হচ্ছে শিখন কৌশল, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশলগত ধাপ। এই সমস্ত দিকগুলো লক্ষ্য রাখে টিচিং অ্যাপটিটিউডের যে নেচার। টিচিং অ্যাপটিটিউডের ন্যাচার হচ্ছে যে পরিকল্পিত সুশৃঙ্খলভাবে হবে এবং সুসংগঠিত পদ্ধতিতে সম্পন্ন হয়, যেমন পাঠ পরিকল্পনা, তারপরে হচ্ছে শিখন কৌশল দিবে, শিখন কৌশলগুলো অবগত হওয়া যাবে, তারপর কৌশলগত ধাপ আগানো যাবে ইত্যাদি। যে চতুর্থ নাম্বার যেই নেচার অফ টিচিং তা হচ্ছে ডাইনামিক প্রসেস। তাহলে টিচিং ইজ ফ্লেক্সিবল অ্যান্ড চেঞ্জেস উইথ দ্য নিডস অফ লার্নার্স, সোসাইটি অ্যান্ড টেকনোলজি। তো গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস মানে গতিশীল প্রক্রিয়া। তাহলে টিচিংয়ের নেচারটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ যে শিখন টিচিং ইজ ফ্লেক্সিবল অর্থাৎ শিখন হচ্ছে নমনীয়, অ্যান্ড চেঞ্জেস উইথ দ্য নিডস অফ লার্নার্স, এবং শিক্ষার্থী, সোসাইটি মানে সমাজ, এবং প্রযুক্তি চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম যে টিচিং এর নেচার হচ্ছে ডাইনামিক প্রসেস অর্থাৎ গতিশীল প্রক্রিয়া, শিখন নমনীয় হয়, তারপর শিক্ষার্থী, সমাজ, প্রযুক্তি চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। যে সমাজে কী রকম ধরনের শিখন পদ্ধতি প্রয়োজন সেই অনুযায়ী সেটা দেওয়া হয়, তার জন্য এটাকে বলা হয় ডাইনামিক প্রসেস। যে শিক্ষার্থী যেমন শিখন চায় বা শিক্ষা চায় সেটা সেভাবে দেওয়া হয়, এই জন্য ডাইনামিক প্রসেস বলা হচ্ছে। তারপর হচ্ছে সাইকোলজিক্যাল প্রসেস। সাইকোলজিক্যাল প্রসেস বলতে কাকে বোঝানো হয়েছে? যে সাইকোলজিক্যাল প্রসেস অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। মনস্তাত্ত্বিক প্রক্রিয়া টিচিং টেক্স ইনটু অ্যাকাউন্ট লার্নার্স সাইকোলজি, ইন্টারেস্ট, নিডস, অ্যাটিটিউড অ্যান্ড মোটিভেশন। তো শিখন শিক্ষার্থীর জন্য মনস্তত্ত্ব, তারপরে আগ্রহ সাইকোলজি, শিক্ষার্থীর মনস্তত্ত্ব, তারপরে হচ্ছে ইন্টারেস্ট মানে আগ্রহ, তারপরে নিডস অর্থাৎ প্রয়োজন, তারপরে অ্যাটিটিউড যোগ্যতা, এবং মোটিভেশন মানে প্রেরণাকে গুরুত্ব দিয়ে পরিচালিত হয় এটা। তাহলে টেক্স ইনটু অ্যাকাউন্ট মানে পরিচালিত হয়। তারপরে হচ্ছে 6 নাম্বার যেটা টিচিং ন্যাচারের টিচিং তা হচ্ছে সোশ্যাল প্রসেস। এটা হবে সোশ্যাল প্রসেস। কেমন? বলছে সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস সামাজিক প্রক্রিয়া। ইট হেল্পস মানে এটি সহায়তা করে ইট ডেভেলপিং সোশ্যাল ভ্যালুস, যে সামাজিক মূল্যবোধ, তারপরে কোঅপারেশন সহযোগিতা অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইন সোসাইটি, সমাজে মানিয়ে চলার ক্ষমতা গঠনে সহায়তা করে। তো টিচিং এর নেচার এর মধ্যে হচ্ছে 6 নম্বর যে নেচার তা হচ্ছে সোশ্যাল প্রক্রিয়া অর্থাৎ সামাজিক প্রক্রিয়া। এইটি কি করে? সামাজিক মূল্যবোধ, সহযোগিতা, তারপরে সমাজে মানিয়ে চলার ক্ষমতা গঠনে সহায়তা করে টিচিং। কমিউনিকেশন বেসড অর্থাৎ কমিউনিকেশন বেসড বলতে যে ইফেক্টিভ টিচিং মানে যোগাযোগ ভিত্তিক যেই টিচিংটা দেওয়া হয় সেটাকে বলছে। তো ইফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন ক্লিয়ার কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। তো হচ্ছে কার্যকর শিক্ষণের জন্য শিক্ষক শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। তাহলে যে শিক্ষণের একটি বৈশিষ্ট্য বা নেচার হচ্ছে যে কার্যকর শিক্ষণের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। যদি এই মানে স্পষ্ট না থাকে তাহলে শিক্ষক তার ছাত্রকে ভালোভাবে শিক্ষা দিতে পারলো না, তো শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারবে না। তো এটা হচ্ছে নেচার অফ টিচিং। তো তারপরে 9 নম্বর যেটা হচ্ছে নেচার অফ টিচিং তা হচ্ছে লার্নার সেন্টার্ড। লার্নার সেন্টার্ড মানে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে টিচিংটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক। মডার্ন টিচিং মানে হচ্ছে আধুনিক শিখন। ফোকাস করে তা হচ্ছে কিসের উপরে? দ্য লার্নার, শিক্ষার্থীকে শিক্ষার্থী
নট জাস্ট অন দ্য কন্টেন্ট অফ টিচার। এটা শুধুমাত্র যে শিক্ষক বা বিষয়বস্তু নয়, বরং কি করবে, শিক্ষার্থীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তাহলে আধুনিক শিক্ষণে যে শিক্ষণ প্রক্রিয়া রয়েছে, সেখানে শিক্ষক বা বিষয়বস্তু নয়, বরং শিক্ষার্থীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এ হচ্ছে নেচার অফ টিচিং। এটাকে যদি আমরা ইন শর্ট অর্থাৎ সংক্ষেপে আমরা জানি, তাহলে টিচিং ইজ এ ইন্টারেক্টিভ, প্ল্যান্ড, পারপোজফুল অ্যান্ড লার্নার সেন্টার্ড প্রসেস দ্যাট এইমস টু ব্রিং অ্যাবাউট ডিজারেবল behavioral চেঞ্জেস ইন লার্নার্স। মানে শিক্ষণ হলো একটি আন্তঃক্রিয়ামূলক পরিকল্পিত, এটা হচ্ছে ইন্টারেক্টিভ মানে হচ্ছে আন্তঃপ্রক্রিয়ামূলক, তারপরে হচ্ছে প্ল্যান্ড মানে হচ্ছে কি যে পরিকল্পিতভাবে, তারপরে হচ্ছে পারপোজফুল মানে উদ্দেশ্য নির্ভর, তারপরে আছে লার্নার সেন্টার প্রসেস শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়া, যার লক্ষ্য হলো শিক্ষার্থীর আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা। তো এ ছিল কি যে নেচার অফ টিচিং এর মানে সম্পর্কে আলোচনা। এবার আমরা দেখব লেভেলস অফ টিচিং, টিচিং এর যে স্তরগুলো সম্পর্কে জানবো। তো টিচিং এর স্তর এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান যে হচ্ছে মেমোরি লেভেল। মেমোরি লেভেল কাকে বলা হয়, মেমোরি লেভেল কে আবিষ্কার করেছে ইত্যাদি সম্পর্কে পরবর্তীতে জানবো। সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা মরিসন মানে প্রপাউন্ড করেছিলেন। তারপরে রিফ্লেক্টিভ লেভেলটা হান্ট প্রপাউন্ড করেছিলেন। তো এবার আমরা এই তিনটি যে ভাগ করা হয়েছে, এই তিনটিকে প্রত্যেকটারই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন আমরা প্রথমে মেমোরি লেভেল অফ টিচিং সম্পর্কে আলোচনা করব। মেমোরি লেভেল টিচিং হচ্ছে যে ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ টিচিং। এটা হচ্ছে নিম্নমানের বা নিম্ন স্মৃতি স্মরণ ও স্তর হলে সর্বনিম্ন স্তরে, মানে অর্থাৎ মেমোরি লেভেল অফ টিচিংটা হচ্ছে সর্বস্তর নিচু সর্বনিম্ন স্তর। এটা প্রপোজড বাই হার্বার্ট, এবং এটাকে হার্বার্ট সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন। তারপরে হচ্ছে যে দ্য ইট মেনলি ফোকাসেস, এটি কি করে, এটি মূলত ওয়ান রুট লার্নিং, অর্থাৎ রুট লার্নিং মানে যান্ত্রিক মুখস্থ করা। তারপরে হচ্ছে মেমোরাইজেশন অফ ফ্যাক্টসকে তথ্য, তারপরে হচ্ছে টার্মস মানে পরিভাষা, ফর্মুলাস মানে হচ্ছে সূত্র, ডেফিনেশনস মানে হচ্ছে সংজ্ঞা ইত্যাদি কি করে মুখস্থ করার উপর জোর দেয়। তাহলে এটা মুখস্থ করার উপরে জোর দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেমোরি লেভেল অফ টিচিংটা কে। মেমোরি লেভেল অফ টিচিংটা হারবার্ট কি করেছিলেন, সর্বপ্রথম এটাকে তিনি সংজ্ঞায়িত করেছেন বা তিনি সর্বপ্রথম প্রস্তাব করেছিলেন। তো মেমোরি লেভেল অফ টিচিংটা হচ্ছে, এটা হচ্ছে নিম্ন স্তরের একটি স্তর। তো হচ্ছে লোয়েস্ট লেভেল অফ টিচিং, যে শিক্ষণের যে সমস্ত স্তরগুলো রয়েছে সবচেয়ে নিম্নমানের যে স্তর সেটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। এবং এটা ফোকাস করে কিসের কিসের ক্ষেত্রে, বলছে যে রুট লার্নিং অর্থাৎ যান্ত্রিক মুখস্থ করা। তারপরে হচ্ছে এটা কি মুখস্থ করে, এটা তথ্য, তারপরে হচ্ছে পরিভাষা, ফ্যাক্টস, টার্মস, ফর্মুলাস মানে সূত্র, তারপর হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ইনফরমেশন মানে সূত্র, তথ্য, সংজ্ঞা ইত্যাদি সম্পর্কে মুখস্থ করার উপর জোর দিয়ে থাকে। তারপরে কি ফিচার্স, যে মেমোরি লেভেল অফ টিচিং এটা পড়ে আসলাম, তারই কিছু কি ফিচার্স বা মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। এখানে ফোকাস অর্থাৎ মেমোরি লেভেল অফ টিচিংটা ফোকাস করে কিসে কিসে, বলছে রুট লার্নিং মানে হচ্ছে মুখস্থ শেখা। রিকল মানে হচ্ছে মনে রাখা। তারপরে অ্যান্ড রিটেনশন মানে পুনরায় স্মরণ করা। এভাবে কি করা হয়, এর প্রতি ফোকাস করে, অর্থাৎ রুট লার্নিং, রিকল অ্যান্ড রিটেনশন। তারপরে টিচার সেন্টার্ড, দ্য টিচার ডোমিনেটস, টিচার্স কি করবে, শিক্ষক প্রাধান্য দেবে। এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, যেখানে শিক্ষক কি হবে প্রাধান্য দেন, ডোমিনেটস করে। লার্নার্স এখানে শিক্ষার্থীরা থাকে নিষ্ক্রিয় ভূমিকায়, অ্যাজ এ পজিটিভ প্যাসিভ রোল হিসেবে সে অবস্থান করে। তারপরে এখানে আমরা দেখব কন্টেন্ট, বিষয়বস্তু। কন্টেন্টের ক্ষেত্রে কি থাকবে, যে ফ্যাক্টস থাকবে, ইনফরমেশন থাকবে, ডেফিনেশন থাকবে, ফর্মুলাস এক্সেট্রা, তথ্য জ্ঞান, সংজ্ঞা, সূত্র ইত্যাদি।
এখানে বিদ্যমান থাকবে। তারপর চতুর্থ নাম্বার যে মেমোরি লেভেল অফ টিচিং এর প্রধান বৈশিষ্ট্য, তার মধ্যে হচ্ছে টিচিং মেথড। অর্থাৎ টিচিং মেথড বলতে শিখন পদ্ধতি, যেমন এখানে থাকবে লেকচার, গ্রিল্ড ড্রিল্ড মানে হচ্ছে পুনরাবৃত্তি, অনুশীলন। তারপরে হচ্ছে রিসিটেশন, রিসিটেশন মানে হচ্ছে আবৃত্তি। তো এইভাবে কি করা হবে, এই সমস্ত পদ্ধতিগুলো ইউজ করা হবে টিচিং মেথডে। তারপরে হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম কি? তো লার্নিং আউটকাম হচ্ছে যে শেখার ফলাফল। শেখার ফলাফল রিপ্রোডাকশন অফ লার্নড ম্যাটেরিয়াল উইদাউট ডিপার আন্ডারস্ট্যান্ডিং। তো বলছে শিক্ষার্থীরা গভীরভাবে বুঝে শেখা বিষয় পুনরুৎপাদন করা। তারপরে হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি মানে হচ্ছে প্রয়োগযোগ্যতা, যে ইউজফুল ইন দ্য ইয়ারলি স্টেজ অফ টিচিং। তো অর্থাৎ প্রাইমারি লেভেল, হোয়ার বেসিক ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন মাস্ট বি মেমোরাইজড। বলছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপযোগী এবং যেখানে মৌলিক তথ্য মুখস্থ করা প্রয়োজন। ৭ নম্বর হচ্ছে যে সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানকে উৎসাহিত করে না। এ হচ্ছে আমরা দেখলাম যে মেমোরি লেভেল অফ টিচিং এর কিছু বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখব ইন শর্ট, অর্থাৎ সংক্ষেপে কি বলা হয় আন্ডারস্ট্যান্ডিং মেমোরি লেভেলকে। তো মেমোরি লেভেল অফ টিচিং, লার্নিং বাই রুট অ্যান্ড কল, যে শিক্ষা শিক্ষা তা বলছে যে ফ্যাক্ট ওরিয়েন্টেড অ্যান্ড ইউজফুল ফর বিগিনার্স, বাট ইট ডাজ নট প্রমোটস হায়ার অর্ডার থিঙ্কিং। তো শিখনের স্মৃতি স্তর, অর্থাৎ যে স্তর রয়েছে মেমোরি লেভেল অফ টিচিং, তো সেখানে মুখস্থ এবং স্মরণ করে রাখা শেখা, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এটি শিক্ষক কেন্দ্রিক, তথ্য নির্ভর এবং প্রাথমিক স্তরের জন্য উপযোগী, কিন্তু উচ্চ স্তরের চিন্তাভাবনাকে উৎসাহিত করে না। এবার চলে যাব আমরা যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এই যে মিডল লেভেল অফ টিচিং, এটা হচ্ছে মধ্যবর্তী স্তর বা মরিসন প্রস্তাব করেছিলেন, যেটাকে প্রপোজড বাই মরিসন প্রস্তাব করেছিলেন। ইট গোজ বিয়ন্ড রুট লার্নিং অ্যান্ড এমফাসাইজ কম্প্রেহেনশন অ্যান্ড গ্রাস্পিং গ্রাস্পিং অফ সাবজেক্ট ম্যাটার। তো বলছে যে এটি মুখস্থ শেখার বাইরে গিয়ে বোঝা এবং বিষয়বস্তুর সারমর্ম অনুধাবনের উপর জোর দেওয়া। এ ছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তারপরে কি ফিচার সম্পর্কে যদি আমরা দেখি, সেখানে ফোকাস করবে কি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং, যে মিনিং বোঝা, তারপরে ফ্যাক্টস বোঝা, কনসেপ্ট বোঝা, রেদার দ্যান জাস্ট মেমোরাইজেশন, তারপরে অথবা সেটাকে তারপরে মুখস্থ করা, এটাই হচ্ছে তার কাজ। তথ্য এবং ধারণা দেওয়া, শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর টিচার্স স্টুডেন্ট রোল। টিচার্স এক্সপ্লেন্স টিচার এক্সপ্লেন করবে, স্টুডেন্ট অ্যাক্টিভিটলি পার্টিসিপেট, এবং স্টুডেন্ট সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করবে। আস্ক কোশ্চেন্স অ্যান্ড গিভ ফিডব্যাক, সেখানে সে প্রশ্ন করবে এবং ফিডব্যাক দিবে। এটা হচ্ছে টিচার এবং স্টুডেন্টের রোল। টিচার স্টুডেন্টের রোল কি? শিক্ষক এখানে কি করবে, ব্যাখ্যা দেবে, এক্সপ্লেন্স করবে, আর স্টুডেন্ট অ্যাক্টিভিটলি পার্টিসিপেট, এবং স্টুডেন্ট ছাত্ররা সেখানে সক্রিয়ভাবে যোগ হবে, আর কোশ্চেন করবে, তারপর হচ্ছে ফিডব্যাক দিবে। তারপরে হচ্ছে এবার আমরা দেখব যে তৃতীয় নম্বর যেটা আছে তা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে যে প্রিন্সিপালস, কনসেপ্টস, রিলেশনশিপস, কজ, তারপরে হচ্ছে ইফেক্ট। তো কন্টেন্ট বলতে বিষয়বস্তু, তো প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি, কনসেপ্ট মানে ধারণা, তারপরে হচ্ছে রিলেশনশিপস মানে হচ্ছে যে সম্পর্ক, আর কজ ইফেক্ট মানে হচ্ছে কারণ এবং ফলাফল। তারপরে হচ্ছে শিক্ষণ পদ্ধতি, ব্যাখ্যা, আলোচনা, উদাহরণ সহ শিক্ষা চিত্রায়ন। তাহলে আমরা এখানে দেখব টিচিং মেথডস হলো যে কী করবে, মেথডসে এক্সপ্লেনেশন, ডিসকাশন, ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে বেস্ট এক্সাম্পল বেসড লার্নিং। এখানে হচ্ছে
শিখন পদ্ধতি, ব্যাখ্যা, আলোচনা, উদাহরণ সহ শিক্ষা চিত্রায়ন করা, এটাই হচ্ছে যে টিচিং মেথডসের একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি দেখি যে লার্নিং আউটকাম, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এখানে যে লার্নিং ব্যবস্থা করা আছে, লার্নার্স কি করবে, ফলাফল বা শেখার ফলাফল, তো হচ্ছে লার্নার্স ডেভেলপ অ্যান্ড অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট, কম্পেয়ার, কনস্ট্রাস্ট কনস্ট্রাস্ট তারপর হচ্ছে ক্লাসিফাই অ্যান্ড এক্সপ্লেন। শিক্ষার্থীরা ব্যাখ্যা করা, তুলনা করা, তারপরে হচ্ছে পার্থক্য করা, শ্রেণীবদ্ধ করা, কম্পেয়ার, কনস্ট্রাস্ট, ক্লাসিফাই অ্যান্ড ব্যাখ্যা করার দক্ষতা অর্জন করে এর মাধ্যমে। ইউটিলিটি, সুইটেবল ফর সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এটা হচ্ছে প্রয়োগযোগ্যতা, না সরি সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা এখানে শিক্ষক নির্ভর থাকে। প্রয়োগযোগ্যতা, প্রয়োগযোগ্যতা অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষায় উপযোগী, যেখানে শিক্ষার্থীদের জ্ঞান বোঝা এবং প্রয়োগের হতাশা থাকে। তাহলে আমরা দেখলাম যে ইউটিলিটি, যে সুইটেবল ফর এ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন হোয়ার লার্নার্স আর এক্সপেক্টেড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। লিমিটেশন, লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা, যে স্টিল গাইডেড, একেবারে কি করে যে এখনো শিক্ষা শিক্ষক নির্ভর থাকে, কি করে, স্টিল গাইডেড মোস্টলি বাই দ্য টিচার। তো এটা হচ্ছে এখনো শিক্ষক নির্ভর থাকে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স থিঙ্কিং আর লিমিটেড কম্পেয়ার টু রিফ্লেক্টিভ লেভেল। তারপরে হচ্ছে প্রতিফলন স্তরের তুলনায় সৃজনশীলতা এবং স্বাধীন স্বাধীন চিন্তাভাবনা সীমিত। এবার আমরা ইন শর্টে দেখে নেব, অর্থাৎ এক্সাম্পলের জন্য, এক্সামের জন্য। তা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, লার্নিং উইথ কম্পারেশন অ্যান্ড মিনিং। তো শিক্ষক ও শিখনের অনুধাবন স্তর হচ্ছে যে অর্থ এবং সারমর্ম বুঝে শেখা। ইট ইজ মোর স্টুডেন্ট সেন্টার্ড দেন মেমোরি লেভেল, emphasize grasping idea and conceptual, but does not fully develop critical thinking। তো এটি স্মৃতি স্তরের তুলনায় বেশি শিক্ষার্থীর কেন্দ্রিক। তারপর হচ্ছে ধারণা ও বিষয়বস্তু অনুধাবনের উপর জোর দেয়, তবে সমালোচনামূলক চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে বিকশিত করে না। এবার আমরা চলে যাব রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কি জিনিস? তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ওয়াজ ডেভেলপড বাই হান্ট। তো শিখনের প্রতিফলন স্তরটি হান্ট দ্বারা পরিবর্তিত হয়েছে। ইট ইজ কনসিডার্ড, এটি শিক্ষণের কি করবে, দ্য ইন হায়েস্ট ফর্ম অফ টিচিং, যে শিক্ষণের সর্বোচ্চ স্তর। তারপরে হচ্ছে যে হোয়ার দ্য লার্নার অফ এনকারেজড টু এঙ্গেজড ইন ক্রাইটিক্যাল থিঙ্কিং, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। সমালোচনামূলক চিন্তা, যুক্তি অথবা গণিত। তারপরে হচ্ছে সমালোচনামূলক চিন্তা, যুক্তি এবং সমস্যা সমাধানে অংশ নিতে উৎসাহিত করা হয়। তাহলে এখানে আমরা দেখলাম ক্রাইটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে রিজনিং, তারপর হচ্ছে রিলেশনশিপ ইত্যাদি নিয়ে কি করা হয়, উৎসাহিত করা হয়। তারপরে আমরা দেখব কি ফিচার্স। তো রিফ্লেক্টিভ মেমোরিটা, রিফ্লেক্টিভ লেভেল অফ মেমোরি অফ টিচিং এটা ফোকাস করে কিসে, হচ্ছে হেল্পস লার্নার্স, সাহায্য করে শিক্ষার্থীকে থিঙ্ক ডিপলি, একবারে গভীরভাবে ভাবা, গভীরভাবে চিন্তা করতে। রিফ্লেক্ট অর্থাৎ বিশ্লেষণ করতে। তারপর হচ্ছে অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করতে। আর এভিলিয়েট মানে হচ্ছে সাহায্য করে শিক্ষার্থী ভাবে যে গভীরভাবে চিন্তা করতে এবং গভীরভাবে রিফ্লেক্ট করতে, প্রতিফলন করতে এবং বিশ্লেষণ করতে, মূল্যায়ন করতে সাহায্য করে। তো মুভস বিয়ন্ড ফ্যাক্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তো এটি কি করে, তথ্য ও বোঝার বাইরে গিয়ে সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনার দিকে এগিয়ে যায়। অ্যান্ড টুয়ার্ডস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স থট, তো তথ্য ও বোঝার বাইরে গিয়ে সৃজনশীলতা ও স্বাধীন চিন্তাভাবনার দিকে এগিয়ে যায়।
এটি হচ্ছে আমরা দেখলাম যে রিফ্লেক্টিভ মেমোরি, রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। দ্বিতীয় নম্বর যেটা রয়েছে বৈশিষ্ট্য, তা হচ্ছে টিচার স্টুডেন্টস রোল। তো টিচার্স অ্যাক্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর অ্যান্ড গাইডস। তো শিক্ষক এখানে কি করবে? সহায়ক, ফ্যাসিলিটেটর অর্থাৎ সহায়ক, আর গাইড পথ প্রদর্শক হিসেবে কাজ করে শিক্ষক এখানে। লার্নার্স টেক অ্যাক্টিভ রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং। শিক্ষার্থীরা তাদের নিজস্ব শেখার সক্রিয় দায়িত্ব গ্রহণ করে এই লেভেলে, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে। তারপর হচ্ছে বিষয়বস্তু অর্থাৎ কন্টেন্ট। কন্টেন্ট কেমন হবে? তো কন্টেন্ট হচ্ছে প্রবলেমস, রিয়েল লাইফ সিচুয়েশনস, কেস স্টাডিজ অ্যান্ড ওপেন এন্ডেড কোশ্চেন্স। তো এখানে বলছে যে সমস্যা, বাস্তব জীবনের পরিস্থিতি, কেস স্টাডি এবং উন্মুক্ত প্রশ্ন। তারপরে হচ্ছে টিচিং ল্যাব মেথডস। টিচিং মেথডস হচ্ছে প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে হিউরিস্টিক মেথডস, প্রজেক্ট মেথডস, ইনকোয়ারি বেসড লার্নিং অ্যান্ড ব্রেনস্ট্রমিং এটা লার্নিং। তো এখানে কি থাকবে? সমস্যা সমাধান করবে এই পর্যায়ে এসে, যে টিচিংয়ের যে মেথডসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সমস্যা সমাধান করা। হিউরিস্টিক পদ্ধতি প্রয়োগ করা। তারপর প্রজেক্ট মেথড পদ্ধতি চালু করা। তারপর হচ্ছে ইনকোয়ারি বেসড লার্নিং, মানে অনুসন্ধান ভিত্তিক শিক্ষা। তারপর হচ্ছে ব্রেন স্ট্রমিং, মানে হচ্ছে ব্রেন স্ট্রমিং করবে। এ হচ্ছে আমরা মেথড অফ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচার বা রিফ্লেক্টিভ মেমোরি অফ টিচিং, এটা সম্পর্কে জানছি এবং চারটি আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম বলছে কাকে বলা হয়? যে লার্নার্স ডেভেলপ ক্রাইটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, ডিসিশন মেকিং, অরিজিনালিটি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। তো এখানে কি করবে? যে শিক্ষার্থীরা তাদের সমালোচনামূলক, তারপরে হচ্ছে সৃজনশীল চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং, অরিজিনালিটি অ্যান্ড কি সেলফ এক্সপ্রেশন, মৌলিকতা, আত্মপ্রকাশের দক্ষতা অর্জন করে। তারপরে হচ্ছে নলেজ ইজ ইন্টারনালাইজড অ্যান্ড অ্যাপ্লিড ইন এ নিউ সিচুয়েশনস। কি করবে? যে জ্ঞান অন্তর্ভুক্ত হয়ে যায় কিসে? জ্ঞান অন্তর্ভুক্ত হয়ে যায় নতুন এবং পরিস্থিতিতে প্রয়োগ হয়। অ্যাপ্লাইড ইন নিউ সিচুয়েশন, নতুন পরিস্থিতিতে সেটা প্রয়োগ হয়। তাহলে জ্ঞানটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইন্টারনালাইজড হয়ে যাবে, এবং কি হবে? নতুন পরিস্থিতিতে সেটা অ্যাপ্লাই হবে। এরপর আমরা দেখব যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের ইউটিলিটি। ইউটিলিটি বলতে প্রয়োগযোগ্যতা। তো প্রয়োগযোগ্যতার ক্ষেত্রে রিফ্লেক্টিভ মেমোরির যে লেভেল রয়েছে সেই লেভেলে প্রয়োগযোগ্যতা হবে কি? যে বেস্ট সুইটেড ফর হায়ার এডুকেশন। এটি উচ্চশিক্ষা, তারপরে রিসার্চ, গবেষণা অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং বা শিক্ষা পেশাগত প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযোগী। বেস্ট সুইটেড helps in producing innovative thinkers and problem solver। মানে এইটা কি করবে? উদ্বোধনী চিন্তক এবং সমস্যা সমাধানকারীদের তৈরি করতে সাহায্য করে। লিমিটেশন অর্থাৎ যে রিফ্লেক্টিভ মেমোরি অফ লেভেল অফ টিচিংয়ে রয়েছে, যে সেটার যে লিমিটেশন, সীমাবদ্ধতা, বলছে টাইম কনজিউমিং। টাইম কি করবে? যে সময় সাপেক্ষ হবে, টাইম কনজিউমিং, নট সুইটেবল ফর বেগিনার্স। এটা কিন্তু বেগিনারদের জন্য, নবীন বা খুব ছোট শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। এটা ভেরি ইয়ং লার্নার্স এবং কি বলছে বেগিনার্সদের জন্য এটা সুইটেবল নয়। কিন্তু এটা কনজিউমিং টাইম কনজিউমিং মানে সময় সাপেক্ষ। তারপর যে রিকোয়ার্স হায়ার লেভেল ম্যাচুরিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড মোটিভেশন। রিকোয়ার্স করবে কি? যে পরিকল্পনা উচ্চ স্তরের পরিকল্পনা, হায়ার লেভেল ম্যাচুরিটি। তারপর হচ্ছে বুদ্ধিমত্তা। কি হলো বুদ্ধিমত্তা? ইন্টেলিজেন্স অ্যান্ড মোটিভেশন এবং প্রেরণা প্রয়োজন। তো প্রেরণা এই স্তরে কি হবে? প্রয়োজন পড়বে, রিকোয়ার্স পড়বে। তারপরে ইন শর্ট আমরা যদি সংক্ষেপে দেখি, তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ টিচিং ফর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। তো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে
স্তর, এর ক্ষেত্রে সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানের জন্য শিক্ষা। তারপর হচ্ছে ইট ইজ দ্য মোস্ট স্টুডেন্ট সেন্টার্ড লেভেল অফ টিচিং, আই এম এমিং অ্যাট ডেভেলপিং অরিজিনালিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স লার্নিং। শিখনের প্রতিফলন স্তর হচ্ছে যে সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানের জন্য শিক্ষা। তারপরে এটি শিখনের সবচেয়ে শিক্ষার্থী কেন্দ্রিক স্তর, যা মৌলিকতা, তারপর সৃজনশীলতা, স্বাধীন শিক্ষাকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে। তো আজকে এই পর্যন্ত। তো আমরা আজকের বিষয়ে বা আজকের ক্লাসে কি কি পড়লাম সেটা আমরা একবার রিভাইজ করে নেব। এখানে আমরা সর্বপ্রথম যেটা পড়লাম তা হচ্ছে নেচার অফ টিচিং। নেচার অফ টিচিং এর ক্ষেত্রে আমরা পড়েছি সেটা কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি। তো এখানে আমরা ৯টা আলোচনা করেছি তার বৈশিষ্ট্য, প্রকৃতি বা শিখনের প্রকৃতি নিয়ে। ১ নাম্বার হচ্ছে ডাইরেকশনাল প্রসেস, ডাইরেকশনাল প্রসেস। ২য় নাম্বার হচ্ছে গোল ওরিয়েন্টেড প্রসেস। তারপর হচ্ছে প্ল্যান্ড সিস্টেমেটিক। তারপর হচ্ছে ৪ নম্বর হচ্ছে ডাইনামিক প্রসেস। ৫ নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল প্রসেস। ৬ নম্বর হচ্ছে সোশ্যাল প্রসেস। ৭ নম্বর হচ্ছে কমিউনিকেশন বেসড। আর ৯ নম্বর হচ্ছে, এখানে ৮ নম্বর হচ্ছে যোগাযোগ ভিত্তিক, বা এখানে ৮ নম্বরটাই হবে জাস্ট। তাহলে এখানে লার্নার সেন্টার্ড মানে হচ্ছে মডার্ন টিচিং বা শিক্ষার্থী কেন্দ্রিক। এটা শিক্ষার্থী কেন্দ্রিক। তারপরে আমরা শর্টে জানলাম কি বলা হয়। এবার আমরা জানলাম যে লেভেলস অফ টিচিং সম্পর্কে। লেভেল অফ টিচিংয়ে থাকবে মেমোরি লেভেল, হারবার্ট যেটাকে প্রকাশ করেছিলেন এটা প্রকাশ করে রিকল, রোড লার্নিংয়ের ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ মরিসন, এখানে আমরা মরিসন সম্পর্কে আলোচনা করছি যে মরিসন আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কী করেছিল, প্রতিষ্ঠা করেছিল না প্রস্তাব দিয়েছিল। তারপরে প্রকাশ করেছেন কম্প্রেহেনশন এবং মিনিংয়ের ক্ষেত্রে, বুঝে পড়া সম্পর্কে, বুঝে পড়া সম্পর্কে। তারপরে রিফ্লেক্টিভ লেভেলের থাকছে কি হান্ট প্রবর্তন করেছেন এবং এটি প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে ক্রাইটিক্যাল থিঙ্কিং, এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তারপরে আমরা দেখলাম যে প্রতিটা মেমোরি লেভেল কাকে বলা হয়, মেমোরি লেভেলের কী কী বৈশিষ্ট্য রয়েছে। তারপরে আমরা আলোচনা করলাম যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সম্পর্কে, এবং সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছি তা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচার, রিফ্লেক্টিভ মেমোরি অফ টিচিং। তো এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের একটা আহ, তথ্যভিত্তিক ক্লাস দেওয়া হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।